আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, যা শোনার পর হয়তো আপনাদের রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। আমরা যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভূ-রাজনীতি নিয়ে সামান্য খোঁজখবর রাখি, তারা বেশ কয়েকদিন ধরেই টের পাচ্ছিলাম যে বাতাসের গতিবিধি সুবিধাজনক নয়। কিন্তু গত ১৯ ডিসেম্বর দিল্লির বুকে যা ঘটে গেল এবং পরবর্তী সময়ে যেসব তথ্য আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি, তা যদি সত্যি হয় তবে বলতে হবে বাংলাদেশ আজ তার ইতিহাসের অন্যতম কঠিন এক অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে আছে। কোনো ভূমিকা না করে সরাসরি মূল ঘটনায় প্রবেশ করি, কারণ সময় হাতে খুব কম এবং ঘটনা প্রবাহ অত্যন্ত দ্রুত পাল্টাচ্ছে। দিল্লির মসনদে এখন চরম উত্তেজনা। গত ১৯ ডিসেম্বর সন্ধ্যার ঘটনা। দিল্লির আকাশ এমনিতেই শীতের কুয়াশায় ঢাকা, কিন্তু রাজনৈতিক আকাশ তার চেয়েও বেশি ধোঁয়াশাচ্ছন্ন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাত্রই জর্ডান, ইথিওপিয়া ও ওমান সফর করে দেশে ফিরেছেন। নিয়ম অনুযায়ী বিদেশ সফর শেষে তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করেন, কিন্তু এবারের দেখা করাটা নিছক সৌজন্য সাক্ষাৎ ছিল না। প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে যাওয়ার ঠিক আধা ঘন্টার মধ্যেই সেখানে এক নজিরবিহীন ঘটনা ঘটে। রাষ্ট্রপতি ভবনের বিশাল গেট দিয়ে একের পর এক গাড়ি ঢুকতে শুরু হয়। ভারতের তিন বাহিনীর প্রধান, অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা, তাদের সাথে ছিলেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এবার আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন, একটা দেশের তিন বাহিনীর প্রধান, সিডিএস এবং এনএসএ, এরা যখন একসাথে রাষ্ট্রপতির সাথে জরুরি বৈঠকে বসেন, তখন বুঝতে হবে পরিস্থিতি স্বাভাবিক নয়। এই বৈঠকের মূল এজেন্ডা কি ছিল? খুব পরিষ্কার ভাষায় বলতে গেলে এই বৈঠকের একমাত্র এজেন্ডা ছিল বাংলাদেশ। আমাদের কাছে আসা খবর অনুযায়ী অজিত দোভাল এবং জেনারেল চৌহান রাষ্ট্রপতিকে খুব অল্প কথায় বুঝিয়ে দিয়েছেন যে ভারতের নিরাপত্তার জন্য বর্তমান বাংলাদেশ কতটা বিপজ্জনক হয়ে উঠেছে। তারা মূলত দাবি করছেন বাংলাদেশে এখন যা চলছে তা ভারতের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি। তারা রাষ্ট্রপতিকে বোঝাতে সক্ষম হয়েছেন যে বাংলাদেশে এখন জঙ্গিতন্ত্র চলছে এবং সরকার ভারতের বিরুদ্ধে প্রকাশ্য শত্রুতা করছে। প্রধানমন্ত্রী মোদী আগেই রাষ্ট্রপতিকে ব্রিফ করে গিয়েছিলেন এই বিষয়গুলো। তাই রাষ্ট্রপতি যখন সামরিক কর্মকর্তাদের মুখে বিস্তারিত শুনলেন, তখন তিনি আর দ্বিমত করেননি। তিনি নাকি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন ব্যবস্থা নেয়ার সময় এসে গেছে। এখন এই ব্যবস্থা নেয়া শব্দটা সাধারণ কোনো শব্দ নয়। ভারতের রাষ্ট্রপতি হলেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তিনি যখন বলেন ব্যবস্থা নেয়ার সময় হয়েছে, তার মানে তিনি যুদ্ধের বা বড় কোনো সামরিক অভিযানের সবুজ সংকেত দিয়ে দিলেন। তিনি সামরিক প্রধানদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন অপারেশন প্ল্যান করার জন্য। সেটা সার্জিক্যাল স্ট্রাইক হবে, নাকি সরাসরি যুদ্ধ হবে, নাকি অন্য কোনো কৌশলে নেওয়া হবে, তা ঠিক করার দায়িত্ব এখন জেনারেলদের হাতে। বৈঠক শেষ করে এই সামরিক কর্মকর্তারা সোজা চলে যান সাউথ ব্লকে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে বসে চূড়ান্ত রণকৌশল নাকি ঠিক করা হয়েছে। এখন প্রশ্ন হলো, ভারত হঠাৎ কেন এত আগ্রাসী হয়ে উঠল? কেন তারা মনে করছে এখনই আঘাত হানতে হবে বাংলাদেশে? এর পিছনে তারা বেশ কিছু কারণ দাঁড় করিয়েছে। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি হত্যাকাণ্ড এবং এরপর বাংলাদেশের সরকারের নীরবতা তাদেরকে ক্ষুব্ধ করেছে। তারা বলছে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে। যেমন দীপু দাস নামের এক যুবকের নির্মম হত্যাকাণ্ডের কথা তারা বারবার সামনে আনছে।
ভারতের অভিযোগ এইসব কিছুর পেছনে বর্তমান সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ রয়েছে। তারা মনে করছে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট এবং জঙ্গিবাদের উত্থান ঘটেছে, যা তাদের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের জন্য হুমকি। ভারতের এই সামরিক প্রস্তুতির খবর কিন্তু কেবল বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ নেই। তারা ইতিমধ্যে অপারেশন সিন্দুরের মতো কিছু কোড নেম ব্যবহার করছে বলে শোনা যাচ্ছে। এখানে তাদের পরিকল্পনা অত্যন্ত ভয়ানক। প্রথম ধাপে তারা হয়তো নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুকে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। কিছুদিন আগে ভারতের এনএসএ অজিত দোভাল এবং বাংলাদেশের এনএসএ এর মধ্যে যে বৈঠক হয়েছিল, সেখানে নাকি ভারত বাংলাদেশের ভেতরে থাকা কিছু কথিত জঙ্গি ঘাঁটির তালিকা দিয়েছিল। ভারত এখন বলছে যেহেতু বাংলাদেশ সরকার ব্যবস্থা নিচ্ছে না, তাই তারা নিজেরাই সেই ঘাঁটিগুলো ধ্বংস করবে। তবে আমি আপনাদের সাবধান করতে চাই, বিষয়টি শুধুমাত্র সার্জিক্যাল স্ট্রাইকেই থেমে থাকবে না। ভারতের পরিকল্পনা এর চেয়ে অনেক গভীরে। তারা মনে করছে ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে না সরালে তাদের নিরাপত্তা কোনোভাবেই নিশ্চিত হবে না। তারা ডক্টর ইউনূসকে জামাতের চেয়েও বড় বিপদ মনে করছে। তাদের গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইউনূস প্রশাসন এবং জামাত মিলিয়ে ভারতকে অস্থিতিশীল করার ছক করছে। তাই তারা চাইছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন। আর এই পতনের পর তারা এমন কাউকে ক্ষমতায় বসাতে চায় যে তাদের অনুগত থাকবে। যদিও বর্তমানে বাংলাদেশে তাদের সেই বিশ্বস্ত বন্ধু শেখ হাসিনা নেই, কিন্তু তারা নতুন কোনো পুতুল খোঁজার চেষ্টা করছে, যে হবে দেখতে সুশীল কিন্তু কাজ হবে ভারতের আজ্ঞাবহ। সবচেয়ে ভয়াবহ যে তথ্যটি আমরা পাচ্ছি তা হলো বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতার উপর আঘাত হানার পরিকল্পনা। আপনারা জানেন, ভারতের মানচিত্রের দিকে তাকালে আমরা দেখতে পাই শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক অত্যন্ত সরু জায়গা। এই জায়গাটা দিয়ে ভারত তার উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সাথে যোগাযোগ রাখে। ভারত দীর্ঘদিন ধরেই ভয় পাচ্ছে যে কোনো যুদ্ধের সময় চীন বা বাংলাদেশ যদি এই চিকেন নেক বন্ধ করে দেয়, তবে তাদের 7 সিস্টার্স হাতছাড়া হয়ে যাবে। এই ভয় থেকে তারা এখন উল্টো কৌশলে এগুচ্ছে। তাদের পরিকল্পনা হলো এই চিকেন নেক তারা চওড়া করবে, কিন্তু কিভাবে? বাংলাদেশের রংপুর বিভাগের একটা বড় অংশ কেটে নিয়ে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। তারা চাইছে রংপুর ডিভিশনকে দখল করে তাদের শিলিগুড়ি করিডোরকে নিরাপদ করতে। শুধু তাই নয়, তাদের লোলুপ দৃষ্টি পড়েছে আমাদের চট্টগ্রাম বন্দরের ওপরও। আপনারা জানেন, ভারতের ত্রিপুরা, মিজোরাম এবং অন্যান্য রাজ্যগুলোর সমুদ্র বন্দরের কোনো সুবিধা নেই। তারা অনেক দিন ধরেই বাংলাদেশের উপর চাপ দিচ্ছিল ট্রানজিটের জন্য, কিন্তু বর্তমান সময়ে তারা আর ট্রানজিট ভিক্ষা চাইতে রাজি নয়। তাদের সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলো পরামর্শ দিচ্ছে যে যদি চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলা যায়, অনেকটা ফেনী নদী বরাবর রেখা টেনে, তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল সরাসরি সমুদ্রের সাথে যুক্ত হতে পারবে। তারা একে বলছে এলিফ্যান্ট নেক তৈরি করা, অর্থাৎ চিকেন নেক বা মুরগির গলাকে তারা হাতির গলার মতো চওড়া করতে চায় আমাদের মাতৃভূমির বুক চিরে। ত্রিপুরায় ইতিমধ্যে বিমান ঘাঁটি জোরদার করা হয়েছে। মিজোরামে নতুন সেনা গ্যারিসন তৈরি হয়েছে। এগুলো কিসের ইঙ্গিত? এগুলো কি শুধু আত্মরক্ষার জন্য? মোটেই না, এগুলো আক্রমণের প্রস্তুতি। বন্ধুরা, পরিস্থিতি কতটা জটিল আকার ধারণ করেছে তা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমাদের দেশের ভেতরে যখন আমরা রাজনৈতিক কামড়াকামড়ি, ক্ষমতার ভাগ বাটোয়ারা এবং একে অপরের বিষোদ্গারে ব্যস্ত, তখন সীমান্তে আমাদের মানচিত্র মুছে ফেলার নীল নকশা আঁকা হচ্ছে। ডক্টর ইউনূস সরকারের দুর্বলতা এবং তাদের প্রতি ভারতের অবিশ্বাস এই পরিস্থিতিকে আরো ত্বরান্বিত করেছে। ভারত এখন আর কোনো রাগঢাক করছে না। তারা প্রকাশ্যে বলছে যে ইউনূস সরকারের
পাপের ষোলকলা পূর্ণ হয়ে গেছে। তাদের মতে বাংলাদেশে এখন আইনের শাসন নেই, আছে শুধু অরাজকতা। এই অরাজকতার সুযোগ নিয়েই তারা আন্তর্জাতিক মহলে নিজেদের অভিযানের বৈধতা খুঁজবে। তারা বলবে, আমরা বাংলাদেশের গণতন্ত্র বা শান্তি ফেরাতে হস্তক্ষেপ করছি, ঠিক যেমনটা পরাশক্তিরা বিভিন্ন দেশে করে থাকে। আমাদের সেনাবাহিনী এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে ভারতের সন্দিহান অবস্থা রয়েছে। তারা মনে করছে সেনাপ্রধানও এখন জামাত বা উগ্রবাদীদের দ্বারা প্রভাবিত। তবে তারা এও জানে যে বাংলাদেশের সেনাবাহিনী 1971 সালের চেতনা লালন করে এবং দেশের মাটিতে আঘাত আসলে তারা বসে থাকবে না। তাই ভারত হয়তো চাইবে সেনাবাহিনীর ভেতরে বিভ্রান্তি সৃষ্টি করতে, অথবা অতর্কিত হামলা চালিয়ে আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দিতে। এখন প্রশ্ন হলো, আমরা কি করব? আমরা কি হাত গুটিয়ে বসে থাকব? আমাদের চোখের সামনে দিয়ে আমাদের রংপুর, আমাদের চট্টগ্রাম কেড়ে নেওয়া হবে, আর আমরা নীরবে সেটা চেয়ে চেয়ে দেখব? এই মুহূর্তে আমি মনে করি আমাদের জাতীয় ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন। দলমত নির্বিশেষে সকলকে বুঝতে হবে যে এই হুমকি কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়, এই হুমকি বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে। ভারত যদি একবার সামরিক অভিযান শুরু করে, তবে সেই অভিযান কোথায় গিয়ে থামবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে। সীমান্তে কড়া নজরদারি দরকার। একই সাথে সরকারের কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে না পারলে ভারতকে থামানো কঠিন হবে। আর দেশের ভেতরে যারা অরাজকতা সৃষ্টি করছে, যারা সংখ্যালঘুদের উপর হামলা করে ভারতকে অজুহাত তৈরি করে দিচ্ছে, আমি মনে করি তাদেরকে প্রথমে কঠোর হাতে দমন করতে হবে, অনেকটা জিরো টলারেন্সের মতো। কারণ ঘরের শত্রু বিভীষণ হয়ে থাকলে বাইরের শত্রুর সাথে লড়াই করা যায় না। দিল্লির সাউথ ব্লক থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত যে দৌড়ঝাঁপ আমরা দেখলাম, তা আমাদের জন্য অশনি সংকেত। তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এখন শুধু সময়ের অপেক্ষা, কবে, কখন এবং কোথায় তারা আঘাতটা করবে। অপারেশন সিন্দুর বা অন্য যে কোনো নামেই তারা আসুক না কেন, আমাদের প্রস্তুত থাকতে হবে। মনে রাখবেন, স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, তা রক্ষা করা আরো বেশি কঠিন। আজ সেই কঠিন পরীক্ষার সময় উপস্থিত। আমি ব্যক্তিগতভাবে কোনো যুদ্ধ চাই না, আমরা কেউই যুদ্ধ চাই না। আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক চাই, কিন্তু সেই সুসম্পর্ক হতে হবে সমমর্যাদার ভিত্তিতে, দাসত্বের বিনিময়ে নয়। ভারত যদি মনে করে তারা শক্তি প্রয়োগ করে আমাদের প্রধানত করবে বা আমাদের ভূখণ্ড দখল করবে, তবে আমি মনে করি তারা ভুল ভাবছে। বাংলাদেশের মানুষ ইতিহাস ভুলে যায়নি, কিন্তু আবেগের পাশাপাশি আমাদের বাস্তববাদী হতে হবে। ভারতের সামরিক শক্তি আমাদের চেয়ে অনেক বেশি, তাই আমাদের কৌশল হতে হবে জাতীয় ঐক্য এবং আন্তর্জাতিক কূটনীতি। এর পাশাপাশি সবথেকে বড় যে জিনিস হচ্ছে, আমাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমাদের প্রকৃতপক্ষে কথাবার্তা বলতে হবে, কিংবা সেই সামর্থ্য অনুযায়ী অন্যকে হুমকি ধমকি দিতে হবে। শুধু আবেগের বশে বাজারে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করে শক্তির বাইরে গিয়ে যদি অন্যকে হুমকি দেয়, তাহলে তারা তাদের যে পরিকল্পনা করছে সেই পরিকল্পনা মোতাবেক আক্রমণ করতেও দ্বিধাবোধ করবে না। সুতরাং এখানে আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, এবং আমাদের রাজনৈতিক যারা ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে কথাবার্তার যে লাগাম রয়েছে সেই লাগাম অবশ্যই টেনে ধরতে হবে। অন্যথায় বিপদ আমাদেরই বেশি হবে। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।